আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সুপ্রিম কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল, মৃত্যুদণ্ডের মামলা, হত্যার মামলা, সে সমস্ত মামলা স্থগিত হতে যাচ্ছে। বিএনপির তরফে বিএনপির যে আইনজীবী, তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন। মামলার সমস্ত দস্তাবেজ দেখে তার মনে হয়েছে এই মামলার সমস্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এবং করেছেন তাজুল ইসলাম। এখন শেখ হাসিনা এই দেশে চলে এসেছিলেন 5 আগস্ট 2024। মামলা দায়ের করা হয়েছে 7 আগস্ট। তিনি দাঁড়িয়ে থেকে হত্যার নির্দেশ দিয়েছেন, তিনি দাঁড়িয়ে থেকে অশান্তির নির্দেশ দিয়েছেন, তিনি দেশকে অস্থির করার নির্দেশ দিয়েছেন, এমনও মামলার দস্তাবেজে রয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে যেন তেন প্রকারেণ কাঠগড়ায় তুলে তাকে ফাঁসিতে ঝোলানোর একটা বদ উদ্দেশ্য এই মামলার মধ্যে ফুটে উঠেছে। এখন এই মামলার কাগজপত্র যখন পরীক্ষা টরীক্ষা করা হয়, তখন সেখানে এই সমস্ত ভুল ত্রুটিগুলো একে একে ধরা পড়ে। এই যে আমিনুল ইসলাম, যিনি বিএনপির আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিএনপির দীর্ঘদিনের আইনজীবী, তিনি খালেদা জিয়ার হয়েও আইনি লড়াই করেছেন। এখন এই যে মামলা টামলাগুলো এখন যেগুলো চলছে, সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের দুটো বক্তব্য ছিল। এক হচ্ছে যে প্রথম সেটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করতে হবে, তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। 2 হচ্ছে তাকে রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা সুবিধাজনক অনুষ্ঠান তৈরি করে দেওয়া। এখন পল কাপুর আপনার দেশে গিয়েছেন, তার আগে তিনি ভারতবর্ষে ছিলেন। পল কাপুরের সঙ্গে ভারতবর্ষের উচ্চ নেতা কারোর সঙ্গে কথা হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রির একজন ডেপুটি সেক্রেটারির সঙ্গে তার কথা হয়েছে। মানে ভারতবর্ষ আমেরিকাকে আর অত হাতে গুনছে না, যে এসছে একেবারে জয়শঙ্কর পাশাপাশি সঙ্গে সঙ্গে বসে বললেন, একেবারে হাতে হাত মিলিয়ে বসছেন না। বিক্রম মিশ্রিও বসছেন না। ডেপুটি সেক্রেটারি, তার সঙ্গে আলোচনা হয়, তাকে দিয়ে সমস্ত বলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো একটি বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্পের পক্ষ থেকে, যে পৃথিবী এখন অশান্ত, এই অশান্ত পৃথিবীতে ভারতবর্ষ যেন দক্ষিণ এশিয়াকে শান্ত রাখে, এবং ভারতবর্ষ কোনো প্রকারেই যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। কারণ আমেরিকা খুব ভালো করে জানে যে দুটো যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছে, একটা হচ্ছে পাকিস্তান যুদ্ধ, একটা হচ্ছে ইরান যুদ্ধ, যে চাইনিজ যে সমস্ত ডিফেন্স আছে এবং আমেরিকান যে সমস্ত ডিফেন্স এডি সিস্টেম আছে, মিসাইল ফিসাইল আছে, সেগুলো কিন্তু কাজের কাজ নয়। আমেরিকা বা চায়নার তো ব্যান্ড বেজে গেছে, চায়না আর কোথাও কিছু বিক্রি করতে পারবে না। দুটো দেশে তার ব্যান্ড বেজে গেছে একবারে। একটা হচ্ছে ইরান, আর হচ্ছে পাকিস্তান। ইরানের ব্যান্ড বাজিয়েছে হচ্ছে নেতানিয়াহু, আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছে ভারত। ফলে চায়নার আর ইকুইপমেন্ট, মানে অস্ত্র আর বিক্রি টিক্রি হবে না, চায়নার মাথায় হাত, এবারে আর কেউ কিনবে না। এখন এই যে ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছিল না, ভারত 40%, তার যা ক্যাপাসিটি আছে, অস্ত্রের ভান্ডারের যে ক্যাপাসিটি, তার মাত্র 40% ব্যবহার করেছিল।
আর ইসরায়েল ফুল ফ্লেজেডলি চালাচ্ছে, তার সর্বশক্তি দিয়ে ইরান মারছে। ইরানের যা সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মারছে, মানে মধ্যপ্রাচ্যকে মারছে। তাহলে ভারত যদি 40% শক্তি যদি দেখায়, 60% শক্তি যদি লুকিয়ে রাখে, তাহলে সেই 60%টা কত মারাত্মক হতে পারে সেটা কিন্তু আর কেউ না হোক মালিক কিন্তু বুঝতে পারছেন। ফলে মালিক এখন তলায় তলায় এখন ভারতবর্ষের সঙ্গে একটা নেগোসিয়েশনের রাস্তা তৈরি হচ্ছেন। এই যে এতদিন ধরে বলা হচ্ছিল রাশিয়া থেকে আপনারা তেল নেবেন না, আপনারা তেল নেবেন না, 200% ট্যারিফ, 500% ট্যারিফ, এখন কিন্তু আর ট্যারিফের গল্প নেই। এখন বলছেন যে না, দুনিয়ার যা অবস্থা এখন তেলের দাম তো বাড়বে, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা তেল নেবেন। বার্তাবাহককে পল কাপুর। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি এই ঘটনা জানলাম কি করে। সবই কিন্তু আস্তে আস্তে কূটনৈতিক মহল থেকে জানা যায়, হয়তো দুদিন সময় লাগে। এই ঘটনা ঘটেছে দুদিন আগে, আমি আজকে জানতে পেরেছি, তাই আমি আপনাদের সামনে বললাম। আর শেখ হাসিনার ব্যাপারে যে কথা হয়েছে সেটা তো পরিষ্কার। এর মধ্যে তারেক রহমানের সঙ্গে এর একটা মিটিং হয়েছে, পল কাপুরের সৌজন্য সাক্ষাৎকার বলা যেতে পারে। আজকে একটা ভোজ সভা আছে। ইন্টারেস্টিংলি এই ভোজ সভায় ডেকে পাঠানো হয়েছে কাকে জানেন? আসিফ নজরুলকে। আপনাদের বিশ্বাস করতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটাই সত্যি, আপনাদের কাগজেও পরে বেরোবে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হলো কেন? আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে এই কারণে, বিএনপি নেতাদের সামনে তাকে পরিষ্কার বলে দেওয়া হবে যে সমস্ত ভারত বিরোধী কর্মকাণ্ড আপনি করে গিয়েছেন এই 18 মাসে, সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে অ্যাটাক থেকে শুরু করে আর লস্করে তৈবার 4টে সন্ত্রাসবাদী এনে তার সঙ্গে ফটো সেশন করা, কোনো কিছুই বাদ রাখেননি। ভারত বিদ্বেষী, চরম ভারত বিদ্বেষী কথাবার্তা, এটা ভারত বরদাস্ত করবে না। এবং আমি আজকে বলবো না, কিন্তু খুব শিগগিরই দেখবেন আসিফ নজরুলের কপালে খুব বড় দুর্গতি নেমে আসছে, খুব বড় দুর্গতি নেমে আসছে। এখন ভারত একটা ফিলার পাঠিয়েছে তারেক রহমানকে। যদি সুসম্পর্ক থাকে ভারতের সঙ্গে, তাহলে ইউএস এর সঙ্গে যে ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা চলছে এবং চুক্তি নিয়ে যে গন্ডগোলটা চলছে, সেই গন্ডগোলটা সম্পর্কে ভারত কিন্তু মাথা গলিয়ে একটা সাম্যতা আনতে পারে এবং একটা সমঝোতায় আনতে পারে। আর তা যদি না করেন, তাহলে আপনার পাটা আপনি লেজে কাটবেন না মাথায় কাটবেন আপনি বুঝে নেবেন। তাছাড়া আপনাদের কাছে টাকাও নেই যে টাকা দিয়ে আপনারা দেশ চালাবেন। আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে ভারতের কথা, ভারত এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র ভারত। আজকে আমার কথা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ওয়েট করুন। এই শেখ হাসিনার ব্যাপারটি নিয়ে যেটা বললাম, মামলা স্থগিত হতে যাচ্ছে, এটাও বেরোবে কাগজে আপনাদের। আসিফ নজরুলের ব্যাপারটাও আপনাদের কাগজে বেরোবে, এবং ভারত যে অফারটা দিয়েছে সেটাও কাগজে বেরোবে। কোনোটাই কিন্তু আমি আগে বলে দিই, 2-4 দিন বাদে আপনাদের কাগজে বেরোয়, তখন আপনারা ভুলে যান যে আমি কি বলেছি। তো যাই হোক, এখন আপনারা যারা বহুত দিন অপেক্ষা করছিলেন যে শেখ হাসিনার মামলা কবে উঠবে, তিনি দেশে কবে ফিরবেন, সেই সম্পর্কিত
ছোট তথ্য আপনাকে দিলাম। কিন্তু পল কাপুরের সঙ্গে শেখ হাসিনার কি কথা হয়েছে আপনাদের এই বাঙ্গু মুমিনদের জন্য, আমি সেগুলো আপনাদেরকে আর বলবো না। আপনাদের ওগুলো অজানাই থাক। আপনারা কিছু অজান্তে কিছু কাজকর্ম দেখুন, আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা হলেন এটি অশিক্ষিত, ওই মুমিনদের কথা বলছি, অশিক্ষিত জাতি, কুশিক্ষায় অশিক্ষা জাতি। তাদের জন্য বলে আমি আমার সময় নষ্ট করব না। যাদের দেখার তারা দেখবেন, যাদের দেখার নয় তারা দেখবেন না। এবার আপনাদের যা ইচ্ছা, গুজববাজ বলুন আর গাঁজাবাজ বলুন, যা বলুন বলুন। সবাই ভালো থাকবে। প্রথমে আমার মনে হয় যে আপনার এই ইরানের যে বিপ্লব তারা বলে, ইরানের বিপ্লব, যদিও এটাকে ইসলামী বিপ্লব বলে, কিন্তু সেই সময় ওই আন্দোলনটা কোনোভাবেই আসলে ইসলামী বিপ্লবের জন্য বা ইসলামী রাষ্ট্রের জন্য ছিল না। তারাও একটা পরবর্তী সময় একটা, ঠিক বাংলাদেশে যেরকম গণভোট জিয়াউর রহমান করেছে, এরশাদ করেছে, এইবার ইউনূস করলো, ঠিক একইভাবে সেই সময় গণভোট হয় তাদের রাষ্ট্র ইসলামিক রিপাবলিক হবে কিনা, সেগুলা অন্য আলাপ। কিন্তু রেজা শাহ পাহলভী যখন ধরেন একটা দীর্ঘ সময় দেশ ইরান শাসন করলো, রেজা শাহ পাহলভী ওয়াজ ভেরি মাচ ধরেন প্রো আমেরিকান ছিল, প্রো আমেরিকান ব্রিটেন, পশ্চিমা জীবন যাপন করতে। এবং খেয়াল করে দেখবেন যে আপনি যদি ইরানের আগের ছবিগুলো দেখেন মেয়েদের বা তাদের কর্মক্ষেত্রের, আমরা যেভাবে আর কি আধুনিক বলি আর কি, যে ধরেন নিজেদের মতো করে যাওয়া, খুবই ইন্ডিপেন্ডেন্টলি চলা, খুবই বোল্ডলি মেয়েদের পোশাক আশাক যা যা আমরা দেখতে পাই, বা এক ধরনের কাঠামো ছিল খুবই আধুনিক, অ্যাটলিস্ট মধ্যপ্রাচ্যের মতো বা চারদিকে ইসলাম বেষ্টিত রাজ্যের মধ্যে তারা বেশ আধুনিক একটা রাষ্ট্র ছিল, লাইক আপনার আফগানিস্তানের মতোই, উজবেকিস্তান, আফগানিস্তান। তো ওই সময়টাতে যখন আপনার খোমেনি, রুহুল্লাহ খোমেনি, আসলে ওই এখনকার যে খোমেনি সেই খোমেনি না, আরেক খোমেনি, তিনি ওই সময় আপনার এক্সাইলে ছিলেন। প্রথমে তিনি আপনার গ্রেফতার হন 1963-তে। তিনি গ্রেফতার হন, পরবর্তীতে তিনি ছাড়া পেয়ে ইরাকে যান, ইরাক থেকে তিনি ফ্রান্সে চলে যান এবং তিনি দীর্ঘ 17 বছর ফ্রান্সে ছিলেন। তো ওই একটা জিনিস ছিল যেটা হচ্ছে যে আপনার রেজা শাহ পাহলভীর একটা 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 বাহিনী ছিল, নাম হচ্ছে সাভাক, কেমন, এবং দে ওয়ার ট্রেইনড বাই ইউএস, ব্রিটেন এদের মাধ্যমে ট্রেন ছিল। এদের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ আছে, তারা জ্বালাও পোড়াও ধরতো, একে মারতো তাকে ধরতো, এরকম নানান ধরনের অভিযোগ আছে। এই সময়ে এসে আসলে এখন আমার সেসব অভিযোগকে নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, কারণ আমি যখন আমার নিজের দেশের দিকে তাকাই তখন আমি বুঝতে পারি যে ইতিহাস কিভাবে মিথ্যা বয়ানে লেখা হয়, ইতিহাস ডিস্টর্ট করা হয়, আমি দেখেছি সেটা। তো আলটিমেটলি যেটা হয়েছে যে যখন এই আন্দোলনটা রেজা শাহ পাহলভীর এগেইনস্টে শুরু হলো, 1979-এ তার পতন ঘটে। এবং ওই সময়টাতে যে ওই সময়টাতে সারা দেশের মানুষই আপনার রেজা শাহ পাহলভীর এগেইনস্টে গেলেও সেখানে কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল আপনার ওইখানকার যে আপনার সোভিয়েত ঘেঁষা, মানে ধরেন সোভিয়েত পন্থী পলিটিক্যাল পার্টি বলা যেতে পারে, ওদের নাম হচ্ছে তুদে পার্টি, বুঝতে পারছেন? তুদে পার্টি ছিল, তারপরে ছিল মুজাহিদিন ই খালক, এরা ছিল অনেকটা ওই যে ভাসানী টাইপের আর কি, ইসলামী সমাজতান্ত্রিক ব্যবস্থা, কেমন একটু এদেরকে কি বলবো, আধ্যাত্মিক টাইপের একটা পার্টি। মুজাহিদিন ই খালক কিংবা ফেদায়ান ই খালক নামে একটা পলিটিক্যাল এরা ছিল। এরাও মার্ক্সবাদী গেরিলা সংস্থা ছিল, এরাও আপনার সেই সময়টাতে ওই আন্দোলনে শরিক ছিল। তো যখন এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করলো এবং এন্ড অফ দ্য ডেতে রেজা শাহ পাহলভী নিজের প্লেন নিজে চালিয়ে কিন্তু সে প্রথমে আপনার চলে যায় হলো কোথায়, সে যেন চলে যায় পাশের দেশই সে চলে যায়, এটা হচ্ছে জর্ডানে চলে যায়, আই এম নট কোয়াইট শিওর, আসলে আমি ভুলে গেছি আসলে কথা, টু বি অনেস্ট। তো ও দেশ ছেড়ে চলে যায়। পরবর্তী সময়ে আপনার ও তার শাহের পতন ঘটে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেশে ফেরত আসে হচ্ছে রুহুল্লাহ খোমেনি, এবং খোমেনিরও তখন একটা বড় ধরনের জনপ্রিয়তা ছিল এবং জনগণ তার প্রতিও এক ধরনের দুর্বল ছিল, তখন এসেছিল। এবং আশ্চর্যজনক হলেও সত্যি, এই পুরো আন্দোলনটাকে এরা নিজেরা ক্যাপচার করে নেয় এবং পরবর্তী সময়ে গণভোটের মাধ্যমে তারা একটা ইসলামিক প্রজাতন্ত্র
আপনার স্থাপন করে। আপনি শুনলে অবাক হবেন 1988-এ এরা রীতিমতো এই তুদে পার্টি বলেন, তারপরে ফেদোয়ানি খালক বলেন, তারপরে এই যে যাদের নাম আপনাদেরকে বললাম আমি, এদের উপরে রীতিমতো জাস্ট গণহত্যা চালায়। এদেরকে কারাগারে 1988-এ এদেরকে রীতিমতো ধরেন কারাগারে তো মেরে ফেলে, সমানে ফাঁসি দিতে থাকে। এই যে মুজাহিদিন খালকের নাম বললাম এদেরকে। তো আন্দোলন করলো এই বামপন্থীরা বা এই ভাসানী টাইপ, এই আপনার রুহানিয়াত টাইপ দলগুলো, যেটাকে আমরা পালনবাদ টালনবাদ নাম শুনেছি, এরা কিন্তু ক্ষমতা নিয়ে নিল আসলে এন্ড অফ দ্য ডেতে এই ইসলামিস্টরা। আমি কেন এই আন্দোলনের সাথে বাংলাদেশে একটা সাদৃশ্য দেখতে পাই? আমি বাংলাদেশে ঠিক এমনই চিত্র আসলে 5ই আগস্টের আগে দেখতে পেয়েছি। এইভাবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের উপরে নানান ধরনের আপনার অপরাধের চিহ্ন এঁটে দেওয়া, আমাদেরকে নানান রকমের তকমায় ভূষিত করা, এবং আমরা দেখতে পাই যে এই আন্দোলনটা একটা কোটা আন্দোলন থেকে কিভাবে পরবর্তী সময়ে যে আপনার কিভাবে মানে পুরোপুরি দেশ ধ্বংসের একটা জায়গাতে পরিণত হয়েছে। এবং এরপরে বাংলাদেশের মৌলবাদের উত্থান, দেশকে ইসলামিক রিপাবলিক করবার যেই তাড়না, আমরা একটা জায়গাতে একটু বেঁচে গেছি। যেমন আপনি জুলাই সনদটা এটা যদি আসলে হয়ে যেত, আমি জানি না বিএনপি কতটুকু টিকিয়ে রাখতে পারবে। ওইটা যদি আপনার হয়ে যেত, তাহলে বাংলাদেশ ঠিক পরিণতিটা হতো একেবারে কমপ্লিটলি ইরানের মতো। এবং আমি কোয়াইট শিওর যে এই পথে জামাতের একটা বড় ধরনের প্ল্যান আছে, এবং প্ল্যানটা কি এখনো আমার কাছে পরিষ্কার না। আমি আপনাকে এই প্রোগ্রামের শুরুতে বলেছি যে বিএনপি কে বেঁধে ফেলবার একটা ট্রাই করা হচ্ছে, এবং এই জুলাই সনদ ইস্যুতেই তাদেরকে একটা বড় ধরনের বেঁধে ফেলবে বলে আমার 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 ধারণা, ইচ্ছে সেটা করবে। যাই হোক, যে আলোচনাটা করছি যে ইরাকের এই ঘটনার সাথে আমি একটা সাদৃশ্য বাংলাদেশের এই 5ই আগস্টে দেখতে পাই। আপনি যদি মনে করে থাকেন যে রেজা শাহ পাহলভিকে রিইনস্টেট করবে এখন আমেরিকা, এইটা আপনার একটা মানে আমাদেরই একটা সম্মিলিত ভুল ধারণা হবে। ইটস নট ফর দ্যাট। সাম্প্রতিক সময় এপস্টেইন ফাইলের কথা আপনি দেখেছেন। ট্রাম্পের যখন ওর বিরুদ্ধে ইমপিচমেন্ট হওয়ার কথা, ওর কংগ্রেসম্যানরা বা ওর দলের লোকেরাই যখন হতভম্ব হয়ে গেছে, তখন ধুম করে আপনি এই নিউক্লিয়ার এই এনার্জি স্টোর করবার ব্যাপারে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই এই আলোচনার মধ্য দিয়ে ঠিক আপনার 25শে মার্চে যখন আমরা পাকিস্তানি বাহিনীর সাথে আমরা আলোচনা করছিলাম আমাদের গণপরিষদের অধিবেশন নিয়ে, আমাদের আলোচনার কথা বলে তারা আস্তে 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 সৈন্য সমাবেশ করছিল, ঠিক একই পাকিস্তানি আর্মির মতো আমেরিকা আর ইসরায়েল করলো। তাহলে এই ঘটনাটা এখন করার কারণ হলো, আপনাকে যেতে হবে একটু পেছনে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, তার আগে তারা আরেকটা কাজ করেছে, ভেনিজুয়েলাকে তারা ক্যাপচার করে ফেলেছে। অর্থাৎ আমরা কিন্তু এই ইঙ্গিতগুলো বুঝতে আমাদের সুবিধা হবে যে ভেনিজুয়েলাকে তারা প্রথমে হাতে নিয়ে নিল, এবং তারা কিন্তু মাঝখানে কিউবাকে দখল করার জন্য কথাবার্তা বলছিল, ডেনমার্ককে তারা দখল করবে, গ্রিনল্যান্ডকে তারা দখল করবে বলে বলছিল। অর্থাৎ তেলের একটা বড় মজুদ, গ্যাসের একটা বড় মজুদ তারা হাতে রেখে ইরানকে অ্যাটাকের প্ল্যান করছিল, এবং আলটিমেটলি তাই করেছে। এবং এই জায়গাটা যে শুধুমাত্র আপনার তেলের জন্য করছে আমি সেটাও মনে করি না। আমি মনে করি যে গ্রেটার ইসরায়েল বলে যে কনসেপ্টটা আছে, যে মানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের আরেকটা আমেরিকা তৈরি করা, অর্থাৎ তাদের একটা কেয়ারটেকার দিয়ে রাখা। কারণ কে জানে, হয়তোবা একদিন ফ্র্যাঙ্কেস্টাইনে ইসরায়েলি আমেরিকা দখল করতে পারে, ইউ নেভার নো। মানে জাস্ট ওই আলোচনার সূত্রে বললাম আর কি, ভবিষ্যৎ আর আসলে আমি আর আপনি দেখতে পাই না আসলে। এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সব দেশের উপরে খবরদারি করবার জন্য ইরান ছিল তাদের একটা বড় বাধা। এরপরে টার্কি আসবে, চায়না আসবে, রাশিয়া আসবে। ওই কবিতাটার মতো যে আপনাকে মারতে এসেছে, অন্য কেউ আপনাকে ওই মারার সময় হেল্প করেনি, কারণ তারা প্রত্যেকেই মনে করেছে যুদ্ধটা আপনার একার, এটা সবার না। ফলে ইন্ডিভিজুয়ালকে কিল করতে করতে যখন লাস্ট মানুষের কাছ থেকে যাবে, তাকে বাঁচানোর আর কেউ থাকলো না বা থাকে না। ফলে আমি মনে করি যে এই যুদ্ধটা সেখানে আমেরিকান আধিপত্য প্লাস ইসরায়েলের গ্রেটার ইসরায়েল যে কনসেপ্ট, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য ইরানকে তারা দখল করতে চেয়েছে, বা ইরানকে একটা পুতুল সরকার তারা আনতে চায়। কারণ খেয়াল করে দেখেন, এন্ড অফ দ্য ডে তো তারা বলেই বসলো যে আমরা আসলে রেজিম চেঞ্জ করতে চাই, মানে লুকা রাখতে পারলো না তো জিনিসটা। এতদিন বলেছে অ্যাটমিক এনার্জির কথা, নিউক্লিয়ার এনার্জির কথা বলেছে, এতদিন তারা বলেছে যে তারা নিজেদের জনগণের উপরে নিপীড়ন চালায় খোমেনিরা। দেখেন
ইরান যে সেখানকার মানুষের উপরে নির্যাতন চালায়, নারীদের উপর নির্যাতন চালায়, আমি এটা নিয়ে 100 রকমের কথা বলতে পারি আপনার সাথে। এটার মানে এই না যে আমি ইরানের খুব পক্ষে, কিন্তু আমি মনে করি যে আমার রাষ্ট্রে যদি কোনো প্রবলেম হয় সেটা আমার রাষ্ট্রের জনগণ বুঝবে, আমার অবশ্যই। জনগণ এটাকে ডিল করবে। যখন আপনাকে বাইরের একটা শক্তি এসে আপনার সমস্যা ডিল করবে, সে তো ভাই আপনার এই প্রবলেম দেখতে আসে না, সে এখান থেকে আপনার কাছে বেনিফিট নিতে আসে, তার তাই না? স্বার্থের জন্য। ডেফিনেটলি। ফলে আমেরিকার এই স্বার্থটা আছে, তেলের ছাড়াও এখানে আধিপত্যের একটা বড় ব্যাপার। আপনি ইরান যদি ক্যাপচার করতে পারেন, আপনার হাতের মুঠোতে সেখানে বেস থাকবে, আপনার হাতের মুঠোতে চায়না থাকবে, টার্কিকে আপনি ধরবেন, নেক্সট টার্গেট যদি টার্কি হয়, টার্কিকে ধরবেন আপনি, আপনি রাশিয়াকে ধরবেন। সো দিস ইজ হাউ ইট ওয়ার্ক আমার কাছে মনে হয়। এবং আমরা একটা বড় ধরনের, আমি বলবো যে ঝামেলাতে তো আমরা পড়তে যাচ্ছি, এটা নিয়ে তো কোনো রকমের সন্দেহ নাই। ইতিমধ্যে তেলের দাম বেড়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, গুডস আসতে পারছে না, আপনি একটা হাহাকার দেখতে পারবেন। এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী সাফার করবে ডেফিনেটলি। আমি আমার আমার জায়গাটা বুদ্ধিবৃত্তিক, আমি আজীবন ওই চর্চাই করেছি, পড়ালেখা, বুদ্ধিবৃত্তিক চর্চা। আমার পলিটিক্যাল যদি কোনো ধরনের ভাগ্য মানে কোনো একটা রেখাতে যদি আওয়ামী লীগে মেলে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন, দলের সাংগঠনিক কাঠামোর মধ্য থেকে তারা বুঝবেন। আমার এখানে কিছুই বলার নাই। আমার আজীবনের রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি, আজীবনের রাজনীতি মুক্তিযুদ্ধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি। ফলে আমার এই বুদ্ধিবৃত্তিক চর্চা, আমার এই সেকুলার একটা বাংলাদেশ দেখার চর্চা চলতে থাকবে। এইটার মধ্যে যদি কোনো রাজনৈতিক কাঠামো আমি আসি, সেটা কমপ্লিটলি নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। এখানে আমার কিছু বলা নাই। অনেক ধন্যবাদ। এবং আপনাকে একটা বিশেষ ব্যাপারে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার অবিরাম কাজ আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অনেক দর্শক শ্রোতা বলেছেন বইয়ের প্রতি যে আপনার একটা ভালোবাসা, আমরা চাই সেই ভালোবাসাটা আমাদের সবার ভেতরেই স্রোতের মতো বয়ে যাক। কারণ এটার থেকেই আমাদের একটা নতুন বুদ্ধিবৃত্তি হবে, নতুন প্রজন্ম আসবে। এবং সেজন্য আপনি যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই পুরো ক্রেডিটটা চলে যাবে আমার মায়ের কাছে, আমার মার কাছে যাবে। এবং আমার আরেকটা বন্ধু আছে, তানিম। তানিম যদিও 5ই অগাস্টের আগে তার ভূমিকা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট বলতে ভীষণ কষ্ট। আমাদের হয়তো বা এই জীবনে আর কখনো দেখাও হবে না, কথাও হবে না, কিন্তু এটা তো আমি বলতে পারবো না যে তানিম নূর এখন তিনি মুভি মেকার, বাংলাদেশে একজন পরিচিত মুভি বানান তিনি, চলচ্চিত্রকার, চলচ্চিত্র পরিচালক। তানিম নূর এবং আমার মা, এই দুজনই আমাকে আসলে বইয়ের এই প্রতি এই জীবনে এনেছেন। আমার তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা আজীবন থাকবে। আপনারা মধ্যপ্রাচ্য যে যুদ্ধ হচ্ছে, কেউ ইরানের পক্ষে, কেউ আমেরিকার পক্ষে, এটা স্বাভাবিক। পৃথিবীর সব যুদ্ধেই পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু এই যুদ্ধে ইরাক, ইরান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, দুবাই, আমেরিকা, ইসরায়েল, প্যালেস্টাইন, এইসব কিছু ছাড়িয়ে এটার ইম্প্যাক্টটা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এদের উপরে কীরকমভাবে পড়বে সে বিষয়টা একটু ভেবে দেখা দরকার। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যেই পরিমাণ শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করে, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই অঞ্চলে যেই পরিমাণ লোক আমাদের বাংলাদেশ থেকে গিয়ে কাজ করে, বাংলাদেশ এবং পাকিস্তানের বিশেষ করে, বাংলাদেশের বৈধ শ্রমিকের সংখ্যা মিডল ইস্টে 6 মিলিয়ন, অর্থাৎ 60 লক্ষ। যদি আপনি অবৈধ যারা আছে তাদের সহ হিসাব করেন, প্রায় 7 মিলিয়ন, 70 লক্ষ মানুষ এই মিডল ইস্টে কাজ করে। এই মিডল ইস্টে কাজ করা 70 লক্ষ মানুষের সাথে, মানে 7 মিলিয়ন মানুষের সাথে আপনি হিসাব করেন প্রত্যেক পরিবারে এভারেজে যদি 5 জন মানুষ থাকে, তাহলে আরও 5-35 মিলিয়ন মানুষ, মানে 70 লাখ মানে 7 মিলিয়ন। আর 7 মিলিয়নের সাথে যদি আপনি 5 জন করে পরিবারের সদস্য ধরেন, 5-7-35, এই 35 মিলিয়ন মানুষ, বোঝেন
যে কি একটা বিপদের মধ্যে এখন আছে। এদের জীবন, এদের জীবিকা, এদের পরিবার, এদের অর্থনীতির ভিত্তি, সামাজিক যে তাদের অবস্থান, ছেলে মেয়েদের স্কুল, স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, বৃদ্ধ মাতা পিতার ওষুধ, সব কিছুই কিন্তু এই মধ্যপ্রাচ্যের শ্রমিকের উপরে ডিপেন্ড করে। কোনো কোনো শ্রমিক 10 বছর, 20 বছর, 25 বছর, আমি সৌদি আরবে এবং কাতারে, দুবাইতে 30 বছর থেকে কাজ করে, 35 বছর থেকে কাজ করে, এইরকম লোকও দেখেছি। এখন যদিও বাংলাদেশ তাদের ঘরবাড়ি, কিন্তু সত্যিকার অর্থে তাদের আসল ঘরবাড়ি কিন্তু দুবাই, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার। এই যে অঞ্চলের মানুষ, এদের জীবন এবং জীবিকা এই মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা, অর্থনীতি এবং কর্ম উপযোগী থাকার উপরে ডিপেন্ড করে। আমারও পরিবারের ছোট ভাই, ভাগিনা, ভগ্নিপতি, প্রতিবেশী, কাজিন, এরকম অসংখ্য মানুষ এই মিডল ইস্টে বিভিন্ন দেশে কর্মরত আছেন। এখন বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্সটা আসে, এই রেমিটেন্সের মূল ভিত্তি হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমিক। আমাদের বাংলাদেশ থেকে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতেও একটা বিশাল জনগোষ্ঠী আছে, কিন্তু থাকলেও এদের কাছ থেকে যে রেমিটেন্স যায় সেটা মধ্যপ্রাচ্যের চাইতে কম। কেন কম বলি আপনাকে, ব্রিটেনে যারা থাকে একটা সার্টেন সময়, কেউ যদি 5 বছর কর্ম বিষয় থাকে বৈধভাবে, তারা ব্রিটিশ এখানে সেটেল হয়ে যায়, তারপরে ব্রিটিশ হয়। কেউ যদি ছাত্র এসেও 10 বছর বৈধভাবে থাকে, তারা এখানে সেটেল হয়। যারা বিয়ে করে আসে তারা এখানে সেটেল হয়, যার কারণে তাদের সন্তানরা এখানে থাকে, তাদের পরিবার এখানে থাকে, তাদের জীবনটা এখানেই, এখানে ঘর বাড়ি, এখানেই ব্যবসা বাণিজ্য। যার কারণে বাংলাদেশে শুধু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য অনুদান ছাড়া তাদেরকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় না। কিন্তু মধ্যপ্রাচ্যের যে শ্রমিক কাজ করে, যে কর্মজীবী মানুষ কাজ করে, যে ব্যবসায়ী ব্যবসা করে, তার সমস্ত টাকা বাংলাদেশে চলে যায় তাদের নিজেদের খাওয়া পড়ার পর। তাহলে বাংলাদেশের বৈদেশিক যে মুদ্রা অর্জন, যেটা শ্রমের মাধ্যমে, সেটার মূল ভিত্তিটাই হচ্ছে এই মধ্যপ্রাচ্য। আপনারা দেখেছেন ইরান ইরাকের যুদ্ধ যখন লাগে, বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কুয়েত থেকে, ইরাক থেকে, ইরান থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে ফিরে এসছে। তো ফিরে আসার পরে দেশের অর্থনীতিতে একটা চাপ পড়েছিল। এখন যেটা হচ্ছে, এবারে একটি বা দুইটি রাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যে আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আপনি যদি এদিক দিয়ে সুয়েজ খাল আর ওই দিক দিয়ে পার্সিয়ান গালফ, এর মাঝখানে যে আরাবিয়ান পেনিনসুলা, এই টোটাল জায়গাটাতে এখন যুদ্ধ চলছে। ইরান যুদ্ধ চলছে, সিরিয়াতে যুদ্ধ চলছে, লেবাননে যুদ্ধ চলছে, সৌদি আরবে বোমা পড়ছে দুবাইতে, পড়ছে আলাইনে, পড়ছে আপনার মানামাতে, পড়ছে দোহাতে। কোথাও আর নিরাপত্তা নেই, পড়ছে মাস্কেটে। এর ফলে যেটা হয়েছে, এই যুদ্ধটা সমগ্র আরবের যুদ্ধে পরিণত হয়েছে। আরবরা কিন্তু এই যুদ্ধ চায়নি, আরবেরা এই যুদ্ধ শুরু করেনি। এই যুদ্ধটি শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। এই ইসরায়েল এবং আমেরিকার যারা বন্ধু, তাদের শত্রুর দরকার নেই। এই কথাটি আমরা বহু বছর থেকে বলে এসেছি, এখন তাই তো সত্যি হলো। সৌদি আরব যুদ্ধ করতে যায়নি, কিন্তু এই যুদ্ধবাজ আমেরিকাকে জায়গা দিয়েছে একটি চুক্তির মাধ্যমে, সেই জন্য সৌদি এখন যুদ্ধের অংশ। কাতার যুদ্ধ করতে যায়নি, এই কাতার আমেরিকাকে একটি ঘাঁটি দিয়েছে, সেই জন্য কাতার আজকে লক্ষ্যবস্তু। দুবাই, তারা কখনো কারোর সাথে যুদ্ধ করতে যায় না, কিন্তু আমেরিকাকে জায়গা দেওয়ার ফলে আজকে তারাও যুদ্ধের লক্ষ্যবস্তু। আপনারা জানেন গালফের এই ওমান রাষ্ট্রটি, এটি কিন্তু মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানান দেশে, সুলতান কাবুস যখন এই দেশের বাদশা ছিল, দীর্ঘদিন থেকে তারা নেগোসিয়েশনের কাজ করতেন, যেমনটা একসময় সুইজারল্যান্ড করত বা এখনো করে। সেই সুইজারল্যান্ডের মতো মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড ছিল এই ওমান। এই ওমানের বাদশা সুলতান কাবুস দীর্ঘদিন থেকে এটা করে এসছেন। এখন তার বাতিজা ক্ষমতায়, তার মৃত্যুর পর তিনিও কিন্তু এই নেগোসিয়েশনটা করেন। তার দেশেও আজকে বোমার আঘাতে জর্জরিত। তারপরে প্যালেস্টাইন, ইসরায়েলে তো পড়ছেই, কারণ ইসরায়েল তো সরাসরি যুদ্ধে আছে।
কিন্তু আমেরিকা সেই 7 সমুদ্র 13 নদীর পারে, আটলান্টিকের ওপারে বোমা মারার ক্ষমতা ইরানের নেই। এমন কোনো প্রযুক্তি দিয়ে আমেরিকাতে বোমা ফেলবে সেটাও ইরানের নেই। যার কারণে যুদ্ধটা বাজিয়েছে আমেরিকা, কিন্তু এই কনসিকুয়েন্সটা ভোগ করছে মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্যের শ্রমজীবী মানুষরা যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে এসছে, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এবং আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আর শ্রমিকের আয়, এই তিনটেই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এখন যদি আমাদের এই মধ্যপ্রাচ্যে 7-8টা দেশে একসাথে যুদ্ধ লাগার কারণে এই 7 মিলিয়ন লোককে যদি দেশে ফিরে যেতে হয়, তারা যদি সময় মতো টাকা না পাঠাতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে। বাংলাদেশে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ মোকাবেলা করতে হবে একটি দুর্ভিক্ষের। কেননা মানুষের বাজারে মানে শুধু সদাই থাকলে তো হবে না, বাজারে পণ্য থাকলে তো হবে না, মানুষের কাছে টাকা থাকতে হবে সেটা কিনে খাওয়ার। কারণ বাংলাদেশের অর্থনীতি গত 18 মাস ধরে ডক্টর ইউনূসের অবৈধ সরকারের জাতাকলে এমনিতেই এটা বুকের মধ্যে মাটি লাগিয়ে গেছে। কোটি কোটি টাকা বেহাত হয়ে গেছে, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। সমাজ, অর্থনীতি এবং রাজনীতি একটা ক্রমবর্ধমান চাপের মধ্যে আছে। নতুন সরকার ক্ষমতায় এসে অল্প কটি দিন মাত্র গেল, ঠিক এমন সময়ে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগলো।